থেকে হাসপাতাল রাস্তাঘাট সবার জন্য ব্রাইটার। মোহিত ভাই মানুষের লিডার, স্কুলে আলো সবার গান ফিউচার। মোহিত ভাই উন্নয়নের ফাইটার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই চমৎকার মতবিনিময় সভার সম্মানিত সভাপতি আজ আমার সামনে এখানে উপস্থিত, আমার সঙ্গে এসেছেন বিভিন্ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দ, এই ইউনিয়ন ছাড়াও কৈজুরি ইউনিয়ন এবং গালা ইউনিয়নের নেতৃবৃন্দ। যেহেতু আপনাদের এই জমিটা এলাকাটা এই 3, 4, 5টা ইউনিয়নের সবার জন্য কেন্দ্রবিন্দু, তাই সকলেই এখানে আছেন এবং এই নেতৃবৃন্দকে দেখলে আপনি প্রথমেই বুঝবেন আমি একা আসি নাই, আমার সঙ্গে আসছে সম্পূর্ণ ঐক্যবদ্ধ বিএনপি। আমরা সবাই মিলে আপনাদের কাছে আজকে আসছি, আবার আপনারাও আসছেন কষ্ট করে দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে আলাপ পরিচয় হইতে, তাই না? এই কারণেই অনেকগুলা বক্তব্য আপনারা শুনছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামনের নির্বাচন, এগুলো নিয়ে আলাপ করছেন আমাদের বক্তারা। আমি আপনাদের সামনে বক্তৃতা দিতে চাই না, আমি আসছি আপনাদের সাথে দেখা করতে, আপনাদের কাছে আইসে আপনাদের সাথে কিছু আলাপ করতে, আপনাদের হাত ধরতে। আমার জন্য এই টেবিলটা একটা বাধা, আমি আপনাদের ভিতরে চলে আসতে চাই, ভিতরে আইসে আপনাদের সাথে কথা এবং কাজ করতে। আসবো ভিতরে, হাসি আছো তোমরা? ভালো আছো? কি সুন্দর হাসি তাদের, মাশাআল্লাহ। বড় হইবা তো ঠিকঠাক মতো, মনে থাকবে তখন ছোটবেলায় দেখছিলাম তোমরা বড় হবা, আমি বুড়া হয়ে যাব, তাই না? এটা নিয়ম। তো খুব ভালো লাগতেছে আপনাদের কাছে আসতে পারছি। আমি রাজনীতি করি আপনাদের কাছে আসার জন্য, বড় বড় মঞ্চে বড় বড় পদে যাওয়ার জন্য আমার রাজনীতি না। আপনারা ইতিমধ্যেই শুনছেন আমার বংশ বৃত্তান্ত, আমার বাপ দাদার পরিচয়। একটা পরিচয় বলতে ভুলে গেছে কাইয়ুম ভাই, আমার মায়ের বাবা নানার কথা বলছে, আমার বাবার কথা বলছে। আমি যে পরিচয়ে সবচেয়ে গর্বিত, আমার আম্মা কিন্তু ডাক্তার ছিলেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, হাজার হাজার মহিলার চিকিৎসা করছেন। আমার বাবাও ডাক্তার ছিলেন, আপনাদের সকলের দোয়ায় আমিও একজন ডাক্তার। মন্ত্রী, এমপি সবগুলা পরিচয়, অনেক সম্মানিত পরিচয়, কিন্তু আমার কাছে সবচেয়ে গর্বের পরিচয় যে আমার বাবা মাও ডাক্তার, আমিও ডাক্তার। বিপদে আপদে একটা অসুস্থ মানুষকে আল্লাহ আমাকে সেইটুকু জ্ঞান বুদ্ধি প্রশিক্ষণ দিছে, ধনী গরিব যেই হোক একটা অসুস্থ মানুষকে আমি সেবা করতে পারি, তার কষ্টটা চিকিৎসা দিয়ে লাঘব করতে পারি। এটাই কি সবচেয়ে বড় একটা পাওয়া না? এই কারণেই এত বড় একটা সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দিবেন যে মানুষের জন্য কাজ করতে পারি। চাইলেই আমি আরো কয়েকজনকে ডাক্তারকে আইনা অনেক মানুষকে একটা চিকিৎসা দিতে পারি। কয়দিন আগে এখানে একটা ক্যাম্প হয়েছিল, আপনারা জানতেন? কেউ চিকিৎসা পাইছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সাথে আলাপ করতে আসছি, আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের ভাই। প্রথম কথা এটা আগে মাথায় নেন, আজকে আপনি কোনো নেতা, কোনো এমপি, কোনো রাজনীতিবিদের সাথে আজকে দেখা করতে আসেন নাই, আসছেন আপনাদেরই এলাকার একটা সন্তান যে হয়তো ঢাকা শহরে লেখাপড়া করছে, দেশ বিদেশে চাকরি করছে, কইরা শেষে সে কিন্তু আপনার এলাকায় ফেরত আসছে। এই ভাইয়ের সাথে আপনাদের আজকে আলাপ হবে। অতএব আমি যা কিছু বলবো বাকি 2, 4, 5 মিনিট ওই হিসাবে নিবেন যে আপনার একটা ভাই, আপনার তার চিন্তাগুলো আপনার সাথে ভাগ করে নিতেছে। ঠিক আছে? ঠিক আছে। এই যে আপনার জন্য 17 সালেও আমার বাড়ি এখনো শোকেস ভাঙা আছে, বুঝছেন? জামিতে হলো আপাত মেম্বার ছিল, এর বাড়ি ভাঙিয়া পুলিশই করছিল 2 লক্ষ টাকা। তুই কোনে সামলাইছিস, বুঝছেন? বসেন, ধন্যবাদ। দেখেন কত কষ্ট গেছে। আমি এই যে ভিতরে চলে আসি, এটা শুধু কথার কথা না, আমি এটা বিশ্বাস করি যত ভিতরে আসবো তত আপনাদের কথাগুলো শুনতে পাবো। এই যে উনি বলল
উনি তো একা না, এই এলাকাতেই মা বোনরা আরো ভালো বলতে পারবেন, কত বাড়িতে কত জোয়ান ছেলেকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে। আপনাদের ভাই, আপনাদের স্বামীরা পালায় থাকতে হয়েছে মাসের পর মাস বিনা অপরাধে। যেহেতু সময় কম, আমরা সবাই জানি গত 15 বছর কি কষ্ট আমাদের হয়েছে। আমরা সবাই জানি গত 15 বছর দেশের কি কি ক্ষতি হয়েছে। বাচ্চারা কেউ গোলমাল করো না, উল্টো পাল্টা প্রশ্ন করো না, বসে শোনো। যে কষ্টগুলা গেছে আমাদের, সেই দিনগুলা পেছনে রাইখা দেশের অবস্থাও কিন্তু ভালো না, এটা বুঝেন তো আপনারা। দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না। দেশে কিন্তু সরকার একটা বদলাইছে। গত 1 বছর যে সরকার আসছে, এদের তো দল নাই, এদের কোনো নিয়ন্ত্রণ নাই। ফলে আমরা দেখতেছি সারা দেশে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার মানুষের উপর হইতেছে। আমরা তো এই গত 15 বছর অত্যাচার থেকে বাইরে হওয়ার জন্য রক্ত দিলাম। এখনো যে অবস্থায় আছি, আমাদের আরো এখান থেকেও বাইরে হতে হবে। এই নির্বাচন হইলো আপনাদের প্রত্যেকের জন্য, শুধু একটা সুযোগ না, শুধু একটা অধিকার না, আপনাদের প্রত্যেকের ভোটাধিকার হইলো আপনাদের কর্তব্য, দায়িত্ব। কেন বলতেছি? 15 বছরে দেশে নির্বাচন হয় নাই, কেউ ভোট দিতে পারেন নাই। পারছেন? যারা আওয়ামী লীগ করতো তারা কি ভোট দিতে পারছে? তারাও ভোট দিতে পারে না। যারা জামাত করতো তারাও ভোট দিতে পারে না। আমরা, আমাদের এই নেতৃবৃন্দ জেল খাটছে, লড়াই করছে সবার ভোটের জন্য, তাই না? শুধু বিএনপির ভোট না। আমি কিন্তু লড়াই করছি জামাতের ভোটের জন্য, আওয়ামী লীগের লোকটা যেন ভোট দিতে পারে তার জন্য। আজকে ভোটের সময় আসছে, সামনে যদি আপনারা সঠিকভাবে ভোট দেন, তাইলে এই দেশটা আবার ঠিক হবে, আপনার এলাকায় উন্নয়ন হবে। আপনার এলাকায় যে সমস্যা, যে কষ্ট, এই এতগুলা ইউনিয়ন, এইরকম একটা জায়গা, অথচ কাছে কুলে একটা ভালো হাসপাতাল পর্যন্ত নাই, আছে? নাই। এটা তো প্রতিদিনের সমস্যা, সকলের সমস্যা। এখানে স্কুল কলেজ কিছু আছে, সেখানে লেখাপড়ার মান গত 10-15 বছরে কমে গেছে, সেই মানটাকে আবার উঠাইতে হবে। সমস্যা রাস্তাঘাটের সমস্যা, বাজার ঘাটে জিনিসপত্রের দামের সমস্যা। এইবার যদি আপনি ঠিক মতো ভোট না দেন, এই এত এত সমস্যার এই দেশটা কঠিন জায়গায় চলে যাবে। আমাদের সবার বিপদ হবে, সবার কষ্ট হবে। এই দেশে কিন্তু এক সময় অব্যবস্থাপনার কারণে এই দেশে কিন্তু দুর্ভিক্ষ হয়েছে এক সময়। যারা মুরব্বী তারা বলতে পারবেন। 74 সালে এই দেশে দুর্ভিক্ষ হয়েছে। এরপরে বিএনপি ক্ষমতায় এসে জিয়াউর রহমান সাহেব খাল খনন করছে, 1 ফসলি জমিতে 3 ফসলি জমির ব্যবস্থা করছে। এই জন্য 74 সালের পর আজ পর্যন্ত কিন্তু আর দুর্ভিক্ষ হয়নি আল্লাহর রহমতে। সুতরাং বিএনপি হলো সেই দল, যেই দল এই দুর্ভিক্ষর দেশকে একটা সবুজ শস্যওয়ালা দেশ করছে, যে আমাদের খাওয়া দাওয়ার নিশ্চয়তা দিচ্ছে। এই যে আজকে অনেকে আপনি দেখবেন যে বয়স্ক ভাতা পায়, তাই না? এই ভাতার কার্ড কিন্তু বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, উনি প্রথম ব্যবস্থা করছে। বিধবা ভাতা আছে না, এই ভাতাও কিন্তু বেগম খালেদা জিয়া প্রথম চালু করছে। আজকে আমাদের মেয়েরা, বোনরা লেখাপড়া করে, অনেকে স্কুল শেষ করে কলেজে যায়, অনেকে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে যায়। আমি শুরুতে একটা কথা বললাম, মা বোনেরা কেন বলছি এখন বুঝবেন। আমি সবচেয়ে গর্বিত, আমার মা একজন ডাক্তার ছিলেন, বিশেষ করে উনি মহিলা বিশেষজ্ঞ হয়েছে। আমাদের দরকার না আমাদের মা বোনরা যেন অসুখ বিসুখ হইলে সম্ভ্রম রক্ষা করে একটা মহিলা ডাক্তার দেখাইতে পারে। তাহলে আমার মা ওই সিরাজগঞ্জেরই মেয়ে, আমাদের অন্য মেয়েগুলার মতো উনিও তো এরকম ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়েছে, এই সিরাজগঞ্জে লেখাপড়া করছে করে উনি সেই আমলে ডাক্তার হয়েছে, ইংল্যান্ডে গেছে, ইংল্যান্ড থেকে ডিগ্রি নিছে, নিয়ে দেশে ফেরত আসছে, দেশের মানুষের, দেশের রুগীদের সেবা দিচ্ছে। আমি তার সন্তান হিসেবে চাই এই পর্যনার, এই জমিদার, এই গালা ইউনিয়নের, কৈজুরি ইউনিয়নের আমাদের যারা বাচ্চারা আছে, আমাদের সন্তানরা, আমাদের মেয়েরা, ছেলেরা, ওরাও যেন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়। আমি এটা চাই, এটা আমার রাজনীতি। আপনারা চান না? আমি চাই আমাদের মেয়েরা আমার মায়ের মতো হোক। খারাপ কিছু চাইলাম? তাহলে এই রাজনীতি কি আমরা আগাইতে পারি না? আগে যে রাজনীতি ছিল, খালি একজন এসে আরেকজনের নিন্দা করে, অনেক সময় নিজের দলের লোকও এসে আরেকজনের নিন্দা করে। এই রাজনীতি করে তো কোনো লাভ নাই। আজকে বাংলাদেশের জন্য
এই নির্বাচনটা আপনাদের ভোটটা বলছি যেটা কর্তব্য, ভালো মানুষকে বেছে নেন, নাইলে আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে না। যোগ্য মানুষকে বেছে নেন, যিনি আপনার এলাকার জন্য কাজ করব বললেই করা যায় না, করার অভিজ্ঞতা থাকতে হয়। যিনি একটা প্রতিষ্ঠান চালাইছে, যিনি একটা হাসপাতাল চালাইছে, যিনি একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি বানাইছে চালাইছে, সেই লোকটাকে আপনার কাজ করতে পারবে নাকি যিনি কিছুই চালায় নাই, জীবনে কিছুই করে নাই, উনি শুধু ওনার ছোট্ট নিজের পেশা নিয়ে থাকছে, উনি কি আপনার এত বড় এলাকার এত সমস্যার সমাধান পারবে করতে? তাহলে আপনাকে যোগ্য মানুষ বাইছে নিতে হবে। নেতা যদি শিক্ষিত হয় তাহলে তো একটু সুবিধা। এমপি তো অনেক বড় ব্যাপার, 10 লাখ মানুষ, 5 লাখ ভোটার, জাতীয় সংসদে গিয়ে আইন বানাবে পুরো দেশের জন্য, শুধু সাজাদপুরের জন্য না। তো এই এমপি যদি লেখাপড়া জানে তাহলে আপনার দেশটা ভালো আগাবে না। আপনি শিক্ষিত লোককে ভোট দেন, আপনি যোগ্য মানুষকে ভোট দেন, আপনি দক্ষ মানুষকে যোগ দেন যার অভিজ্ঞতা আছে। এটা শুধু এমপি ইলেকশনে না ভাইরা আমার, আমি আপনাদের ভাই হিসেবে অনুরোধ করব, এখন থেকে ভোট হবে, কদিন পরে চেয়ারম্যান হবে, মেম্বার হবে। আমরা বলি না যে রাজনীতিতে ভালো মানুষ আসে না, এই মেম্বার চেয়ারম্যান এমপি হয়, আমাদের কথা শোনে না। এইবার ভোট আসতেছে, একের পর এক ভোট হবে। এইবার আপনাদের সুযোগ, আপনাদের অধিকার, আপনাদের কর্তব্য। যোগ্য মানুষ যদি প্রতিটা ভোটে আপনারা ভোট দেন, সমাজটা এমনিই ভালো হয়ে যাবে, হবে না? আপনার চেয়ারম্যান যদি ভালো হয় সমাজের ভালো হবে না? আপনার এমপি যদি ভালো হয়, মেম্বার যদি ভালো হয়, ভালো হবে না সমাজে? আমার পুরা চিন্তাটাই হইল আপনাদের মধ্যে থাইকা আপনাদের সাথে আলাপ কইরা সমাজ নিয়ে আমরা আলাপ করব, রাজনৈতিক ফ্যাসাদ করব না। আরেকটা বিষয় আপনাদের সচেতন করতে চাই, আমাদের এখানে অধিকাংশ আমরা মুসলমান এই দেশে, আমাদেরই আবার প্রতিবেশী আছে, বন্ধু আছে হিন্দু ধর্মাবলম্বী, সনাতন। আমরা তো মিলেমিশেই এই দেশে সবসময় থাকছি না? আগামীতেও আমরা মিলেমিশেই থাকবো ইনশাআল্লাহ। কিন্তু কিছু কিছু মানুষ, রাজনীতিতে তো 2 দল থাকবে, 4টা দল থাকবে, তর্কাতর্কি হবে। আর ধর্ম কি? ধর্ম আমাদের প্রত্যেকের পবিত্র বিশ্বাস। বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। বিএনপি মনে করে মুসলমান হিন্দু যে যে ধর্মের হোক, নিরাপদে সম্মান নিয়ে, নিজের আত্মপরিচয় নিয়ে সে যেন বাঁচতে পারে। আমরা কোনোদিন হিন্দু মুসলিমে বৈষম্য মানি নাই, মানব না। একই সাথে আমরা যেহেতু মুসলমান বেশিরভাগ মানুষ এবং ইসলামী মূল্যবোধ যেহেতু আমাদেরকে দিক নির্দেশনা দেয়, বিএনপি কিন্তু একমাত্র দল যে এই যে দেশটা চলে সংবিধান দিয়া, সেই সংবিধানে বিএনপি আনছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। বিএনপি করছে, সেটা অন্য কোনো দল করতে পারে নাই। সুতরাং আমরা মুসলমান, আমরা ইসলামে বিশ্বাস করি, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল। এইটুকুই যথেষ্ট রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক। পাশাপাশি অন্য একটা দল, আজকে এখানে আসছি আমরা মিটিং করতে আসছি না, কথা বলতে আসছি না, কথা শুনতে আসছি না, দূর দূরান্ত থেকে একটা উদ্দেশ্য নিয়ত করে আসছি যে ভোটের আলাপ হবে, প্রার্থী মুহিত ভাই আসবে, তার দেখবো, তার কথা শুনবো, একটা উদ্দেশ্য। আমি যখন মসজিদে গেলাম জুম্মার নামাজ পড়তে, আমি কি এই উদ্দেশ্যে যাব? আমি যাব নামাজ পড়তে, ইবাদত করতে। মসজিদ আমাদের পবিত্র ঘর, এখানে আমরা যাই নামাজ পড়তে, আল্লাহকে স্মরণ করতে, আল্লাহর প্রতি নিজেকে আত্মসমর্পণ করতে। এই মসজিদে যদি আপনার রাজনীতির আলাপ ঢুকান, ঝগড়া ফ্যাসাদ ঢুকান, তর্কাতর্কি শুরু হয়, মসজিদের উপকার হবে? সমাজের উপকার হবে নাকি রাজনীতির উপকার হবে? কিছুই হবে না। যেই দলটা মসজিদের ভেতরে কর্মী সভা করতেছে, ভোটের মিটিং করতেছে, কালকে যদি আরেক দল গিয়ে ওইখানে করতে চায় মিটিং, মারামারি গুতাগুতি লাগবে না? কেন রে বাবা, আপনি নামাজের ঘরে নামাজ পড়েন, ওখান থেকে বের হন, হাট আছে, মাঠ আছে, ঘাট আছে, খোলা জায়গায় সামিয়া খাটান, রাজনীতি করেন, আমার সমালোচনাও করেন, অসুবিধা নাই। কিন্তু মসজিদে কেন? এই কথাটা কি ঠিক বললাম না ভুল বললাম? আমরা কি মসজিদে মসজিদে রাজনীতি চাই? এই কথাগুলো মনে রাখবেন। যারা এগুলো করে তারা সমাজের ক্ষতি করতেছে, ধর্মেরও ক্ষতি করতেছে। আমরা একসাথে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকবো। আমরা ইসলামী মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দেই। আমরা সংবিধানে যেমন এটাকে রেখেছি, আমরা লেখাপড়া, স্কুল কলেজে ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিব। বিএনপি বলে দিয়েছে ইতিমধ্যেই
আগামী দিনে ইমাম এবং মুয়াজ্জিন যারা আছেন তাদেরকে বিএনপি ভাতা দেওয়ার ধাপে ধাপে ব্যবস্থা করবে। সুতরাং কেউ এসে যদি বলে আমরা বিএনপি করি বলে আমাদের মুসলমান নাই, আমরা তাদেরকে ধিক জানাই, ধিক জানাই। আমাদের ধর্ম, আমাদের বিশ্বাস, আমাদের কাছে আল্লাহর কাছে আমরা জবাব দেই, উনি নির্ধারণ করবে। বাংলাদেশের কোন রাজনৈতিক দল আমার আপনার ধর্ম নির্ধারণ করতে পারে না। আমাদের বেগম খালেদা জিয়া চেনেন না? আমরা বাংলাদেশের প্রত্যেকটা নারী আমাদের গর্বিত হওয়ার বিষয়। কারণ কি, পৃথিবীতে অনেক দেশ আছে, অনেক দেশ যেখানে মুসলমান প্রধান দেশ। সেই অনেক অনেক দেশের মধ্যে মুসলমান প্রধান একমাত্র বাংলাদেশ, যেখানে আমরা প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী নির্বাচন করছি। এই বাংলাদেশের নারীরা দেশ চালাইতে পারে, আমরা পৃথিবীকে দেখাইছি। তারা মুসলমান, তারা রাজনীতিও করে, তারা দেশও চালাইতে পারে। তো সেই বেগম খালেদা জিয়া কত কষ্ট করছে আপনারা দেখছেন, দেশের জন্য করছে, জেল খাটছে, মরে যেতে নিছিল 4-5 বার, তারপরেও চিকিৎসা দেয় নাই বিগত সরকার। উনি কিন্তু আপোষ করে নাই। উনি আপনাদের ভোটে 3 বার প্রধানমন্ত্রী হয়েছে এই দেশে, হয়েছে না? তারপরে উনি এত লড়াই চালাই যাচ্ছে, এত বয়সে একটা ছেলেকে হারাইছে, কত ত্যাগ স্বীকার করছে। তো উনি তো প্রধানমন্ত্রী হয়েছে, ওনাকে আমি আপনি নগণ্য জনগণ কি উপহার দিব? আমরা ওনাকে অনেক শ্রদ্ধা করি না? যদি সত্যি ওনাকে শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়াকে যদি সত্যি মনে করি তিনি দেশের একটা অভিভাবক, যদি সত্যি মনে করি তিনি মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করছে, যদি সত্যি মনে করি তিনি আমাদের জন্য কষ্ট করছে, আসেন আমরা তাকে এবার ধানের শীষে একটা করে ভোট তার জন্য উপহার দেই। দেবেন মা বোনেরা? আর আগামী দিনে নামাজের সময় হয়ে গেছে, বক্তব্য শেষ করতে হবে। দেয় না, আর 3 মিনিট আছে, 3 মিনিট আছে, আর আধা মিনিট, তার আগেই শেষ করবো। দেব স্লোগান দিতে বলে আবার চাচা, মানে এক একজনের এক এক দাবি দিব না একটুখানি। আরেকটা শেষ কথা বলতে চাই, বিএনপির সামনের রাষ্ট্র ঠিক করার জন্য আমরা 31 দফা পরিকল্পনা করছি। জনাব তারেক রহমান সাহেব দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে 2 বছর ধরে কাজ করে, এই খালি কথা বলার রাজনীতি না, আসলে উনি পরিকল্পনা করছে এই দেশটা বাচ্চাদের লেখাপড়া কি করতে হবে। মায়েদের জন্য করছে ফ্যামিলি কার্ড, প্রত্যেকটা মায়ের নামে সরকার, বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি সরকার আপনাদের নামে একটা কার্ড বানাই দিবে, সরকারি সহযোগিতা সরাসরি মায়েদের কাছে যাবে, বাপের কাছেও যাবে না। কারণ তারেক রহমান সাহেব বিশ্বাস করেন যে একটা মা সংসারটাকে দেখে রাখে, মায়েরাই জাতি গঠন করে। তেমনি রাজনৈতিক নেতারা, আমাদের মতো মানুষরা আমরা সমাজ গঠন করি। আমরা বলি একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি পাবো। আমি বলতেছি আপনারা একটা ভালো নেতা বেছে নেন, আপনার সমাজ ভালো হবে। এবং আগামী দিনের বাংলাদেশ চালানোর মতন একটি মাত্র রাজনৈতিক দলের একজন মাত্র নেতা আছেন, জনাব তারেক রহমান, যার সেই বয়স আছে, যোগ্যতা আছে, নেতৃত্ব আছে এবং পরিকল্পনা আছে এই বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আমরা কি তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী দেখতে চাই? জোরে বলেন, চাই? নতুন সুন্দর একটি বাংলাদেশ তার নেতৃত্বে চাই? সেইটা চাইলে আমরা কোন মার্কায় ভোট দেব? জোরে বলতে হবে কোন মার্কা। জোরসে জোরে সবাই মিলে এক হয়ে তালি দিয়ে মা বোনেরা আওয়াজ তোলে, খালেদা জিয়া, তারেক জিয়া, মুহিত ভাইয়ে মার্কাটা কি? জোরসে জোরে তালি কোথায়? লাগাও তালি, জোরসে তালি, আরো জোরে, একসাথে এক আওয়াজ, একই আওয়াজ, মার্কাটা কি? জোরসে জোরে, আরো জোরে, খেপে গিয়ে জানিয়ে দাও, নেচে নেচে সবাই জানো মার্কা কি, মার্কাটা কি, মার্কাটা কি। ধন্যবাদ।
দেখছেন তো কি সম্ভব। এটা করি দুইটা কারণে, সমাজটা করতে চাই না, সমাজ করতে চাইলে এক হইতে হবে, এক হইতে হবে, ঐক্যর কোনো বিকল্প নাই। সমাজ যদি ভালো করতে চান, যারা ঝগড়া ফ্যাসাদ লাগায় তাদেরকে দেখাই দিতে হবে আমরা দল মত ধনী গরিব নারী পুরুষ নির্বিশেষে একসাথে জোট বাঁধছি, সমাজকে সামনে আগাবো, ধানের শীষ মার্কা দিয়ে আগাবো। এই যে আমরা একসাথে হইলাম, এই শক্তিটাকে আমরা ভালো কাজে ব্যয় করব, সমাজের জন্য ভালো কিছু চিন্তা করতে রাস্তা বানায় ফেলবো এই শক্তি দিয়া, যে শক্তিতে আমরা স্লোগান দিলাম, তাই না? দোয়া করবেন, ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।